আসসালামু আলাইকুম। বারাকা এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন অবস্থান করছি নারিশা ট্রলার ঘাটে। এখানে আমরা এসেছি। এই ট্রলারের মাধ্যমে আমরা যাব চর নন্দলালপুরে। প্রচণ্ড রৌদ্রতাপের কারণে অনেক গরম, যে কারণে এখানে ঘুরতে থাকা এই কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই আমরা দেখি ঠান্ডা জলে নেমেছে। তাহলে বুঝতেই পারছেন যে কী পরিমাণ গরম। তো এরপরে এখানে আমরা ট্রলারের মাধ্যমে নদীর ওপার পার হয়েছি, চরনন্দলালপুরে আমরা পা রেখেছি। এই চরনন্দলালপুর সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এটা ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। এই চরের চতুর্দিকেই নদী রয়েছে এবং এই চরটি মূলত কম টাকায় জমি পাওয়ার জন্য বা খুব স্বল্প মূল্যে এখানে খামার বা কৃষি কাজ করা যায় এই হিসেবেই পরিচিত। তো এর বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা আসলাম। একেবারেই অপরিচিত, ইতিপূর্বে আমরা কখনোই এখানে আসি নাই। আসার পর এখন আমরা কোন দিকে যাব, তো ঠিক করলাম একটা রাস্তা আছে বাম দিকে, একটা রাস্তা আছে ডান দিকে। আমরা ডান দিকে রাস্তা দিয়ে ঢুকলাম। পুরা চরটাই ঘুরে দেখবো আমরা। তো এই চরের সম্পর্কে যেহেতু আমরা কিছুই জানি না, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা জানতে পারবো যারা এই জায়গার স্থানীয় আছেন তাদের মাধ্যমে। তো চলুন তাদের একজনের সাথে কথা বলে দেখি। এটা কে করতেছে আবার? মহাজনেরও বাইরে বাইরে বিদেশে দেখাশোনা আপনি করেন? বিদেশ থাকে আর কি, বাংলাদেশে বিদেশ থাকে। দেখাশোনা আপনি করেন? কি কি লাগাইলেন? বেগুন, মরিচ, শসা। ও শশা ওই যে ওই পাশে না হয়? তো এই পাতা পাতা দিয়ে মরে গেছে এই রোদ। রোদে। তাপ তো অনেক, হ্যাঁ? হুম। বর্ষায় পানি উঠে যায়? কোনো সময় উঠে, কোনো সময় উঠে না। বেশি পানি হইলে আর কি। এটা কতদিন হয়েছে লাগাইছেন? মাছ দিই। ফলন আসে না এখনো? হ্যাঁ, হুম। ফলন উঠেছে না এখনো? হ্যাঁ, বেগুনের পোকে ধরে গেছে। ওকে ধরে গেছে? স্প্রে করেন নাই ওষুধ? করছি, তারপর একলা পারা যায় না, অনেকটি জায়গা না। এক নিয়ে গেলে আরেক নিয়ে হয় না, আরেক নিয়ে গেলে অন্য জায়গায়ও আছে না? ওই যে ওইটা, ও ওইটাও আছে। ওইটা, এইটা, ওইটারে আছে। এগুলো কি লিজ নেওয়া নাকি বা কিনছে? দিস না। লিজ কত করে নিস? বছরে 12,000 টাকা কমছে। বিঘা? না মানে পুরো পুরোটা মানে মানে কত শতাংশ আছে বা কত করে আছে? 5 বিঘা আছে এটা। 5 বিঘা? 5 বিঘা 12,000 টাকা? না রে, মোটামুটি সহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এনে কতটা আছে? 5 বিঘা আছে। এই জায়গায়? এটা কত দেয়? টোটাল আর কি 12,000 টাকা। মানে অন্য যেগুলো আছে এগুলো সহ? মনে হয় এক মালিকের না? হুম। মালিকের নাম কি পাওয়া যায়, জানা আছে? মালিকের নাম জিদন জিদন শেখ। জিদন শেখ? জিদন শেখ। জিদন শিকদার। তার সাথে দীর্ঘ আলাপচারিতার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জোহরের নামাজের সময় হয়ে গেছে, এই জন্য মসজিদ খুঁজতেছি। সামনে কোনো মসজিদ পেলে আমরা সেখানে নামাজ আদায় করব। তো লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম রাস্তার সামনের দিকেই একটা মসজিদ রয়েছে। তো সেই মসজিদে গিয়েই আমরা নামাজ আদায় করব। চতুর্দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখান দিয়েই মূলত কিছু বাড়িঘর রয়েছে। এছাড়া চরের অধিকাংশই খালি জায়গা। তো সামনের এই মসজিদে আমরা নামাজ পড়ে নামাজ আদায় করব। নামাজ আদায়ের পরে আমরা আরও ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। নামাজ আদায়ের শেষে আমরা পুনরায় হাঁটা শুরু করলাম। দেখতে পাচ্ছেন যতদূর চোখ দেয় খালি দিগন্ত পড়ে আছে, খালি মাটি পড়ে আছে। যেই বিষয়গুলো, এই খালি জায়গাগুলো দেখে অনেকেই অনেক সম্ভাবনা খোঁজেন। এখানে দেখতে পাচ্ছেন বাড়ি, খুব মাঝে মধ্যে ঘর বাড়ি দেখা যায়। এই পাশ দিয়েই কটা ঘর রয়েছে। এরপরে আবার খালি প্রান্তর। এখানে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আমরা একটি ফার্ম দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ফার্ম
দেখতে পাচ্ছেন বিশাল বড়, প্রায় 32 বিঘা জমি নিয়ে এই ফার্মটা করা হয়েছে। তো এই ফার্মের কেউ আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করব। যদি কেউ থাকে তাহলে এই ফার্মটি কেন করা হয়েছে এবং কি করা হচ্ছে এই ফার্মে সে বিষয়ে আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব। তো আমরা যখন হাঁটছিলাম সামনের দিকে যাওয়ার পরে এই দিকে কোনো মানুষজন নেই, দেখতে পাচ্ছেন একদম খালি পড়ে আছে। আহ, এবং এখানে কিছু চাষাবাদ করাও নেই তেমন, শুধু ঘর দেখে বোঝা যাচ্ছে হয়তো এখানে ছাগল বা মহিষ এগুলো পালা হতে পারে। তো আমরা সামনের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম একজন ভাই, সে খামারের ভিতরে আছে। তার সাথে কথা বলার পরে আমাদের জানতে পারলাম সেটা হলো এখানে গারলের খামার করা হয়েছে এবং পাশেই খালি জমি রয়েছে অনেক বিস্তীর্ণ। এই জমিগুলো লিজ নেওয়ার জন্য এই জমিগুলো 1,000 টাকা থেকে শুরু করে 4,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাৎসরিক লিজে এখান থেকে নিয়ে জমি চাষ করা যায়। তো এখানে যে ভাই রয়েছেন ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এটা ওনার ভাইয়ের খামার, ওনার ভাই বিদেশে থাকেন, উনি এই খামার দেখাশোনা করেন। তো দীর্ঘ আলাপচারিতায় তিনি খুব দুঃখ প্রকাশ করলেন, সেটা হলো যে এই আশা এবং প্রত্যাশা নিয়ে তিনি এখানে এসেছিলেন, সেই প্রত্যাশার কোনো প্রতিফলন তিনি পাননি। ফলশ্রুতিতে এই খামার তিনি বন্ধ করতে চাচ্ছেন এবং এই খামার বিক্রি করে দিতে চাচ্ছেন। তো এখানে তিনি বললেন যে 32 বিঘা জমি নিয়ে এই খামার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন এখানে গারলের খামার করা হয়েছে। এই গারলের খাবারের জন্য তিনি এখানে ঘাস এবং ভুট্টা চাষের চেষ্টা করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রৌদ্রতাপের কারণে এবং মাটিটা অধিকাংশ বালু, যে কারণে এই উঁচু জায়গা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে বালু মাটি, এখানে আসলে সার্বক্ষণিক পানি দিয়ে চাষ করতে হয়, অন্যথায় এখানে ভালো কোনো ফসল হয় না। তো যারা এই কথা ভাবেন যে এখানে এসে সস্তায় কৃষিকাজ করবেন তাদের জন্য এটা একটা ডিফিকাল্ট বিষয়। এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সামনে আপনাদেরকে আরও এক্সপ্লোর করে বোঝানোর চেষ্টা করব। তো এখানে ভাই বললেন খামারটা ছেড়ে দিবেন, বিক্রি করে দিবেন। তিনি লোক খুঁজছেন, এই খামার তিনি ছেড়ে দিবেন, তিনিও বিদেশ চলে যাবেন। এবং আরেকটি বিষয় এখানে লক্ষ্য করলাম সেটা হলো ইতিমধ্যে আমরা এই দুইজন ব্যক্তির সাথে কথা বললাম। একটা এগ্রো কাজ করছেন অর্থাৎ কৃষি কাজ করছেন, তার সাথে কথা বললাম এবং একজন খামারের ব্যক্তির সাথে কথা বললাম। উভয়ের মধ্যে একটা মিল হলো, যিনি এই খামারের মালিক অথবা যিনি ওই কৃষি জমির চাষাবাদের যিনি করতে চাচ্ছেন করছেন, সেই মালিক আসলে বিদেশের দেশে অন্যদের মাধ্যমে করাচ্ছেন। আমি জানি না যে মানুষের কী ধরনের চিন্তাভাবনা থাকলে তারা এরকম কাজ করেন বা এরকম রিস্ক নিয়ে থাকেন, কারণ নিজের কাজ প্রাথমিকভাবে অন্ততপক্ষে নিজের শুরু করা উচিত। সেই জায়গায় যদি অন্যদের মাধ্যমে আপনি শুরু করেন তাহলে শুরুতেই আপনার যে কোনো প্রজেক্ট ব্যর্থ হবে, এটা 100%। এখন আপনি যত হাজার অপরচুনিটি নিয়ে শুরু করেন না কেন, আপনার কাজে আপনি যদি উপস্থিত না থাকেন সেই ক্ষেত্রে সেখানে আপনি সফলতা দেখতে পাবেন না। এরপরে আমরা আরও অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি এই হাতের ডান পাশে আরও একটি খামার রয়েছে, সেখানে নতুন খামার দেওয়া হয়েছে। সেই খামারে গিয়েও আমরা কথা বলেছি। এখানে দেখতে পাচ্ছেন খামার দিয়ে কথা বলার পরে সেখানে জানতে পারলাম তিনি সেখানে মুরগি পালবেন। এরপরে আমরা বড় রাস্তায় ওঠার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন চোখ যতদূর যায় কোনো বাড়ি ঘর নেই, খালি জমি পড়ে আছে। ওই চোখের যতদূর যায় দৃষ্টিসীমার একেবারে দূরে সেখানে কিছু ঘরবাড়ি রয়েছে, অধিকাংশই ফাঁকা জায়গা পড়ে আছে। এই রাস্তার এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ বাম পাশে বা পূর্ব পাশে আপনাদেরকে দেখাচ্ছি, এবং রাস্তার অন্য পাশে অর্থাৎ ডান পাশে যদি আপনাদেরকে দেখাই তাহলে সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এখানে এই ইটের রাস্তা রয়েছে। ইটের রাস্তায় এখানে রাস্তা করা হলেও রাস্তা দিয়ে কোনো গাড়ি যাতায়াত করে না। এই চরের মধ্যে শুধুমাত্র দুটি যানবাহন আছে। এক নম্বর হলো ঘোড়ায় চালিত গাড়ি, আর একটা হলো মোটর সাইকেল। এই দুইয়ের মাধ্যমেই এখানে মানুষ চলাচল করে। এখানে দেখতে পাচ্ছেন যে বালু নিচে, মাটির নিচে অনেক বালু, এখানে এঁটেল মাটি
খুবই কম। তো রাস্তার যে ডান পাশ, সেই ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জমি এবং ঘাস হয়ে আছে জমিগুলোতে, কোনো চাষাবাদ নেই। তবে ভালো লাগার মতো বিষয় হলো এই বিশাল মাঠের মধ্যে কম হলেও হাজারখানেক গরু ছাড়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। ওই ছোট ছোট যেই জন্তুগুলো দেখতে পাচ্ছেন এগুলোই গরু, মাঠের ভিতরে চড়ে বেড়াচ্ছে। এটাই হলো এই চরের একটা সুবিধা হতে পারে, সেটা হলো যদি বড় কোনো প্রজেক্ট আপনারা করেন, নিজে উপস্থিত থেকে বিশাল জায়গার মধ্যে আপনারা যদি এভাবে আহ, গরুর বা ছাগল বা অন্য কোনো যেই প্রাণীগুলো যাদেরকে মাঠে চড়িয়ে পালন করা যায়, তাদেরকে যদি আপনারা এখানে পালন করেন কোনো খাবার খরচ ছাড়া, তাহলে আপনি সেখান থেকে অনেক ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। কিন্তু এখানে কিছু বাস্তবতা রয়েছে, সেটা হলো এক নম্বর নিরাপত্তা ব্যবস্থা। কারণ আপনি দূর থেকে যাবেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, দেখতে পাচ্ছেন সবুজ মরুভূমি মতো সবুজ ঘাস হয়ে আছে এবং অধিকাংশ জায়গায় দেখবেন যে গরু ছাগল একদম ছেড়ে দেওয়া, তারা ঘুরে বেড়াচ্ছে এবং খাবার খাচ্ছে। তো আমরা চলছি, রাস্তার পাশেই দেখতে পেলাম দুটি বাছুর এভাবে, প্রচণ্ড রোদ, তার মধ্যে বসে আছে, হয়তো দুজনে বসে সুখ দুঃখের গল্প করছে। আমরা যাত্রাপথে তাদেরকে দেখলাম এবং ক্যামেরাবন্দি করলাম। এখানে এই রাস্তার শেষেই রয়েছে একটি গ্রাম। এই গ্রামগুলো হয় সাধারণত, যেখান দিয়ে বাড়ি হয় লাগাতার বাড়ি থাকে ধারাবাহিকভাবে গুচ্ছ গ্রামের মতো। এবং এখানে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে শুধুমাত্র মোটর সাইকেল এবং ঘোড়ার গাড়ি চলে, বা সাইকেল যাদের আছে তারাও চলতে পারে, কিছু দূর চালাতে হয়, কিছু দূর টেনে নিয়ে যেতে হয়। কিন্তু একটা বিষয় খুবই ভালো, সেটা হলো এই চরের সব জায়গায় বিদ্যুৎ লাইন রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন গরু আছে, ছাড়াও রয়েছে, ঘাস খাচ্ছে। এবং এখানে ঘাস হয়েছিল, যে ঘাসগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো কিছুদিন পরে এখানে চাষ দিয়ে কোনো ফসল আবাদ করা হবে। চরের মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, সেটা হলো উঁচু যে জমিগুলো রয়েছে, সেই জমিগুলো আসলে মাটি বালুযুক্ত হওয়ায় এখানে ভালো কোনো ফসল হয় না। কিন্তু যে মাটিগুলো নিচের দিকের যে জমিগুলো রয়েছে, অর্থাৎ এই চরের মধ্যেও কিছু উঁচু জায়গা এবং কিছু নিচু জায়গা রয়েছে, নিচু জায়গাগুলো উর্বর, সেখানে যেই কোনো ফসল ফলানো যায়। এবং যদি সেখানে পানির সেচ ভালোভাবে দেওয়া যায়, তাহলে ভালো ফলনও ফলানো সম্ভব। দেখতে দেখতে আমরা চরের সব জায়গায় আমরা ঘুরে ফিরে দেখেছি। দেখার পরে এবার ফেরার পালা, চলে গেলাম সেই ঘাটে। ঘাটে আসার পরে ট্রলার নেই, যে যাব কিভাবে। সঙ্গে থাকা এক ভাইয়ের সাথে কথা হলো। এই ভাই, তিনি তার পরিচিত একজনের মাধ্যমে আমাদেরকে নদী পারাপারের ব্যবস্থা করলেন। পরিশেষে বাস্তব অভিজ্ঞতায় যা বুঝতে পারলাম, সেটা হলো এখানে কোনো কাজ বা কোনো প্রজেক্ট আপনি করলে কর্মী সংকটে পড়বেন। দ্বিতীয়ত হলো নিরাপত্তা সংকট। তৃতীয়ত হলো এখান থেকে যাতায়াতের সমস্যা, সেটা তো আছেই। তৃতীয়ত হলো চর ভাঙ্গা গড়ার জায়গা, যে কোনো সময় ভাঙতে পারে, নদীর মধ্যে তলিয়ে যেতে পারে। সেই ছাড়াও এখানে রয়েছে পানির সমস্যা, সেটা হলো বর্ষাকালে অধিকাংশ জায়গা পানির কারণে পানির নিচে ডুবে যায়। সেই ক্ষেত্রে সেই সময়ে আপনি যদি বড় কোনো প্রজেক্ট করেন, সেই প্রজেক্টটা আপনি লসের মুখে ফেলতে পারেন।